বন্ধুরা, এই গল্পটা শুরু করার আগে আমি আপনাদের একটা ছোট্ট অনুরোধ করব। আজ রাত 2টোর পরে যদি আপনার ফোনে এমন কোনো মানুষের নাম ভেসে ওঠে যে আজ আর এই পৃথিবীতে নেই, তাহলে দয়া করে সেই মেসেজটা খুলবেন না। কারণ আজ আমি যে ঘটনাটা বলতে চলেছি সেটা কোনো ভূতের গল্প নয়। এটা এমন একটা রহস্য যার শেষ পর্যন্ত পৌঁছাতে গিয়ে একজন মানুষ নিজের সবকিছু হারিয়ে ফেলেছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, আজও প্রতি বছর একই দিনে একই সময় সেই মৃত মানুষটার হোয়াটসঅ্যাপ থেকে একটি নতুন মেসেজ আসে, কিন্তু সেই মেসেজ কেউ আজ পর্যন্ত পড়ে শেষ করতে পারেনি। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আমার নাম সৌরভ। আজ থেকে প্রায় 1 বছর আগের ঘটনা। আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল ইমন। আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। একই স্কুল, একই কলেজ, একই স্বপ্ন। আমরা দুজন একে অপরকে ভাইয়ের থেকেও বেশি বিশ্বাস করতাম। ইমন খুব হাসিখুশি ছেলে ছিল, সবসময় অন্যকে হাসাতো। কিন্তু একদিন সবকিছু বদলে গেল। সেদিন ছিল শনিবার, রাত প্রায় 10:30। ইমন আমাকে ফোন করে বলল, শোন, কাল সকালে তোকে একটা খুব বড় কথা বলবো। আজ ফোনে বলতে পারছি না। আমি হেসে বললাম, এত রহস্য কেন? ও শুধু বলল, আগে কাল সকালটা আসুক। এই ছিল ইমনের সঙ্গে আমার শেষ কথা। কারণ সেই রাতেই বাড়ি ফেরার পথে একটা ভয়ঙ্কর ট্রাক দুর্ঘটনায় ইমন মারা যায়। পরের দিন সকালে খবরটা শুনে আমার পৃথিবীটাই যেন থেমে গিয়েছিল। আমি নিজের চোখে ওর নিথর দেহ দেখেছিলাম। জানাজা, কবর, সবকিছু শেষ হয়ে গিয়েছিল। তারপর ধীরে ধীরে সময় কেটে গেল। 3 মাস, 4 মাস, 6 মাস, জীবন আবার স্বাভাবিক হতে শুরু করল। কিন্তু আমি জানতাম না, আসল দুঃস্বপ্ন তখনও শুরুই হয়নি। একদিন রাত ঠিক 2:13 আমার ফোনে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন এলো। আমি ঘুমের মধ্যে ফোনটা হাতে নিলাম, আর পরের মুহূর্তেই আমার শরীরের সমস্ত রক্ত যেন জমে গেল। কারণ স্ক্রিনে যে নামটা জ্বলছিল সেটা ছিল ইমন। যে ছেলেটাকে আমি 6 মাস আগে নিজের হাতে কবর দিয়েছিলাম, তার নম্বর থেকেই লেখা এসেছে, সৌরভ, তুই কি জেগে আছিস? আমি কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে রইলাম। হয়তো কেউ মজা করছে, হয়তো নম্বরটা অন্য কেউ ব্যবহার করছে। নিজেকে এটাই বোঝানোর চেষ্টা করলাম। কাঁপা হাতে রিপ্লাই দিলাম, কে? মেসেজ পাঠানোর মাত্র 5 সেকেন্ড পর ওপাশ থেকে উত্তর এলো, এত তাড়াতাড়ি ভুলে গেলি? আমার বুকের ভেতর ধুকপুক শব্দটা আরও জোরে শোনা যাচ্ছিল। আমি সাহস করে লিখলাম, তুমি কে? এবার প্রায় 1 মিনিট কোনো উত্তর এলো না। তারপর একটি নতুন মেসেজ, শুধু 5টি শব্দ, আমি ইমন, আমাকে বের করো। ওই 5টা শব্দ পড়ার পর আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। আমি বারবার নিজের চোখকে বিশ্বাস করানোর চেষ্টা করছিলাম, না, এটা অসম্ভব। যে মানুষটাকে আমি নিজের চোখে কবর দেওয়া দেখেছি, সে কিভাবে আমাকে মেসেজ পাঠাতে পারে? হয়তো কেউ আমার সঙ্গে নিষ্ঠুর মজা করছে। আমি কাঁপা হাতে লিখলাম, তুই যদি সত্যি ইমন হোস, তাহলে বল, শেষবার আমরা কোথায় একসঙ্গে ঘুরতে গিয়েছিলাম? প্রায় 10 সেকেন্ড কোনো উত্তর এলো না। ঘরের ভেতর এতটাই নীরবতা ছিল যে নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। তারপর ফোনটা হালকা কেঁপে উঠল। একটা নতুন মেসেজ, শান্তিনিকেতনের সেই পুরনো লাল বাড়িটা মনে আছে? তুই বলেছিলি ওখানে রাতে কেউ থাকে না। আমার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। এই কথাটা পৃথিবীতে আমি আর ইমন ছাড়া আর কেউ জানত না। আমি কাউকে কখনো বলিনি। তাহলে ওপাশে কে? ঠিক তখনই ঘরের সব আলো একসঙ্গে নিভে গেল। পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। আমি ফোনের টর্চ জ্বালাতে যাব, এমন সময় হোয়াটসঅ্যাপ একটি ভয়েস নোট এলো। সময় রাত্রি 12:17 আমার আঙুল কাঁপছিল, তবু প্লে করলাম। প্রথম 5 সেকেন্ড কোনো শব্দ নেই, শুধু যেন দূরে কোথাও বাতাস বইছে। তারপর খুব নিচু গলায় কেউ বলল, সৌরভ, পিছনে তাকাস না। আমি জমে গেলাম, কারণ ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো আমার ঘাড়ের ঠিক পেছনে কেউ খুব ধীরে নিঃশ্বাস ফেলছে। গরম, ভারী, অস্বাভাবিক। কিন্তু আমি একা ছিলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। কেউ নেই, শুধু অন্ধকার। আমি আবার ফোনের দিকে তাকাতেই দেখলাম ভয়েস নোটটা নিজে থেকেই ডিলিট হয়ে গেছে। আমি তো ডিলিট করিনি। তখনই আরেকটা মেসেজ। মেসেজের লেখা ছিল, আমি তোকে বলেছিলাম পিছনে তাকাতে না। আমার বুকের ভেতর ধক করে উঠল। এরপর আমার ফোনের ক্যামেরা কোনো কারণ ছাড়াই নিজে থেকেই খুলে গেল। স্ক্রিনে আমার ঘর দেখা যাচ্ছে, বিছানা, আলমারি, জানালা, সব ঠিক আছে। কিন্তু ক্যামেরার একেবারে পেছনের কোণে, অন্ধকারের মধ্যে, একটা মানুষের মতো ছায়া দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকালাম, সেখানে কিছুই নেই। আবার ফোনের স্ক্রিনে তাকালাম, ছায়াটা আরও এক ধাপ এগিয়ে এসেছে। আমি এবার দৌড়ে ঘরের লাইটের সুইচ টিপলাম।
বিদ্যুৎ ফিরে এলো। আবার ক্যামেরার দিকে তাকালাম। ঘর ফাঁকা, কেউ নেই। আমি হাঁপাচ্ছি, নিজেকে বোঝাচ্ছি সবই হয়তো ক্লান্তির কারণে হচ্ছে। কিন্তু ঠিক তখনই ফোনে একটি ছবি এসে পৌঁছালো। ছবিটা দেখে আমার বুকের ভেতরটা যেন থেমে গেল। ওটা ছিল আমার নিজের ঘর, এইমাত্র যেখানে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু ছবিটা তোলা হয়েছে আমার ঠিক পেছন থেকে, আর ছবির নিচে মাত্র একটি লাইন লেখা, এবারও কি বলবি, তুই একা আছিস। মেসেজটা পড়ে আমার বুকের ভেতরটা যেন থেমে গেল। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, ঘরে কেউ নেই। কিন্তু আলমারির আয়নায় আমি স্পষ্ট দেখতে পেলাম আমার পেছনে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। আমি ঘুরে দাঁড়াতেই ছায়াটা উধাও। ঠিক তখনই ফোনটা আবার কেঁপে উঠল। নতুন মেসেজ, ও আমাকে ছাড়ছে না, তুই পালা। আমি কিছু বুঝে ওঠার আগেই পুরো ঘরে একসঙ্গে সব দরজা জানালা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। ফোনে ভিডিও কল, প্রেরক ইমন। ভয়ে কাঁপতে কাঁপতে কলটা ধরলাম। স্ক্রিনে শুধু অন্ধকার। কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে একটা মুখ দেখা গেল। মুখটা ইমনের, কিন্তু তার চোখ দুটো পুরো কালো। সে ফিস ফিস করে বলল, আমার পিছনে তাকাস না। আমি ভয়ে ফোনটা ফেলে দিলাম। কিন্তু ঠিক তখনই আমার ঘাড়ের কাছে বরফের মতো ঠান্ডা একটা নিঃশ্বাস অনুভব করলাম। আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে দেখি ভোর হয়ে গেছে। সাহস করে আবার ফোনটা হাতে নিলাম। হোয়াটসঅ্যাপ এ দেখি ইমনের সঙ্গে কোনো চ্যাটই নেই। মনে হলো যেন কিছুই ঘটেনি। আমি নিজেকে বোঝালাম হয়তো সবই দুঃস্বপ্ন ছিল। কিন্তু 2 দিন পরে আমি ইমনের কবরের কাছে গেলাম। ওখানে দাঁড়িয়ে থাকতে হঠাৎ আমার ফোনে আবার একটা মেসেজ এলো, তুই এসেছিস, এখন আর ফিরতে পারবি না। আমি ভয়ে ফোনটা বন্ধ করে দৌড়ে পালালাম। সেই দিনই আমি নম্বরটা চিরদিনের জন্য ব্লক করে দিই। কিন্তু ব্লক করলেও প্রতি বছর ইমনের মৃত্যুর দিন রাত ঠিক 2:13 একটাই মেসেজ আসে, আমি এখনো অপেক্ষা করছি। এরপর থেকে আমি আর কোনোদিন সেই মেসেজ খুলিনি, কারণ আমি জানি সব মেসেজের উত্তর দেওয়া যায় না। কিছু মেসেজ মৃত্যুর ওপার থেকে আসে। তো বন্ধুরা, যদি আজকের এই ভয়ঙ্কর গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না।